নমস্কার বন্ধুরা, প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাউনের কনসেপ্ট 1 থেকে কনসেপ্ট 10। আজকের ক্লাসে আমরা কনসেপ্ট 11 থেকে কনসেপ্ট 20 পর্যন্ত আলোচনা করব। কনসেপ্ট 11 এ রয়েছে এই নিম্নলিখিত শব্দগুলো টেক প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে কি? তোমার প্লুরাল সাবজেক্টের সাথে যে সমস্ত ভার্ব যায়, যেমন ধরো ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব হচ্ছে আর, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং তার প্লুরাল ভার্ব ফর্ম হচ্ছে হ্যাভ। একই রকম ভাবে যদি কোনো শব্দ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তো সেক্ষেত্রে সেই শব্দের সঙ্গে অর্থাৎ ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করলে সিঙ্গুলার হয়, আর এস অথবা ইএস বাদ দিলে সেটা প্লুরাল হয়। বিষয়টা কেমন? আমি যদি গো লিখি সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, কিন্তু আমি যদি গোজ লিখি সেটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ট্রিটেড হবে। এক্ষেত্রে মনে রাখার সহজ উপায়, নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করলে ঠিক তার উল্টোটা হয়। তাহলে এখানে যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন সারাউন্ডিংস, অডস, কন্টেন্টস, ভ্যালুয়েবলস, রিগার্ডস, থ্যাঙ্কস, রেসপেক্টস এবং উইশেস, এই শব্দগুলো এইভাবেই ব্যবহৃত হবে। অর্থাৎ তুমি এরকম বলতে পারবে না যে সারাউন্ডিংস এর থেকে তুমি এস বাদ দিলে সেটা সিঙ্গুলার হয়ে গেল, অথবা ভ্যালুয়েবলস এর থেকে এস বাদ দিলে সেটা সিঙ্গুলার নাউন হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ইংরেজিতে সারাউন্ডিং বা ভ্যালুয়েবল এই জাতীয় শব্দ কিন্তু বর্তমান রয়েছে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তুমি যখন বলবে ভ্যালুয়েবল, তারপর নাউন ব্যবহার করতে হবে থিংস অথবা আর্টিকেলস। যেমন তুমি বলবে সারাউন্ডিং, তারপর তোমায় বলতে হবে অ্যাটমসফিয়ার। এই সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ইকুয়াল টু সারাউন্ডিংস, ভ্যালুয়েবল আইটেমস ইকুয়াল টু ভ্যালুয়েবলস। তার মানে এই যে শব্দগুলো রয়েছে এগুলো এইভাবেই থাকবে, অর্থাৎ এদের থেকে এস বিবর্জিত করলে সিঙ্গুলার নাউন পাওয়া যাবে এরকমটা নয়, এই শব্দগুলো এই প্যাটার্নেই থাকবে। এইবার সারাউন্ডিংস যখন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তার সাথে তোমাকে আর ব্যবহার করতে হবে অথবা হ্যাভ ব্যবহার করতে হবে। বাকি যে সমস্ত শব্দ রয়েছে, যেমন আমি যদি বলি উইশেস, দেখো উইশ শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এমনকি উইশ তোমার সিঙ্গুলার নাউনের মতো ব্যবহৃত হতে পারে। যেমন ধরো বলা হলো আই হ্যাভ আ উইশ, তখন কিন্তু উইশেস হবে না। তো এখানে উইশ শব্দটার মানে কি? আমার একটা ইচ্ছা। কিন্তু উইশের শব্দটা এই যে সিঙ্গুলার উইশ রয়েছে তার প্লুরাল ফর্ম নয়, এটা সম্পূর্ণ একটি আলাদা শব্দ। এটার মানে হচ্ছে কাউকে শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানো অথবা বেস্ট অফ লাক জানানো। খেয়াল করে দেখো, পরীক্ষার আগে তোমাকে কেউ কি বলে? বেস্ট উইশেস, কখনো বলে না বেস্ট উইশ। তার মানে এই যে উইশ আর এই যে উইশেস, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একই রকম ভাবে ভার্ব হিসেবে তুমি থ্যাঙ্ক শব্দটা পাবে, কিন্তু এই যে থ্যাঙ্কস, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে কখনো থ্যাঙ্ক ব্যবহৃত হবে না। এখানে বেশ কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যেমন প্রথম সেন্টেন্স বলছে আই নিড সাম মানি বিকজ আই হ্যাভ টু বাই অ্যানাদার স্পেকটাকল। স্পেকটাকল অ্যাকচুয়ালি তোমার এস যুক্ত হবে। স্পেকটাকল শব্দের মানে হচ্ছে দৃশ্য, আর আমরা যেটাকে চশমা বলি সেটার ইংরেজি হচ্ছে স্পেকটাকলস অথবা গ্লাসেস। তো এক্ষেত্রে খেয়াল করো, অ্যানাদার শব্দটার পর আমাকে কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন লিখতে হবে, কিন্তু স্পেকটাকলস শব্দটা তোমার প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এক্ষেত্রে তোমাকে অ্যানাদার শব্দটাকে বাদ দিতে হবে, কিন্তু আমরা তো কোনো কিছু বাদ দিতে পারবো না। তো এক্ষেত্রে অ্যান্সার করতে হবে অ্যানাদার পিস অফ স্পেকটাকলস। তো এক্ষেত্রে পিস ব্যবহার না করে পেয়ার শব্দটা ব্যবহার করা ভালো, অর্থাৎ অ্যান্সার হবে আই নিড সাম মানি বিকজ আই হ্যাভ টু বাই অ্যানাদার পেয়ার অফ স্পেকটাকলস। 2 নম্বর এক্সাম্পল, শি কাট পেপার উইথ আ সিজার। মাথায় রাখবে এই যে সিজার শব্দটা, এটা কিন্তু এস যুক্ত হবে। কেন? তার কারণ হচ্ছে সিজার বলে কিছু হবে না, কথাটা হচ্ছে সিজার্স। মাথায় রাখবে এরকম কিছু শব্দ যে জিনিসগুলো দুটো একই ধরনের পার্ট দিয়ে যুক্ত, সেটা কাঁচি হোক, সেটা বাইনাকুলার্স হোক, সেটা স্পেকটাকলস হোক, সেগুলোর শেষে এস যুক্ত থাকে।
যেমন কাঁচি মানে কি, এই একটা ছুরি আর এই একটা ছুরি, এই দুটো যুক্ত হয়ে দেখো একটা কাঁচির আকৃতি আসছে। তাহলে যে জিনিসটাকে তুমি মাঝখান থেকে যদি বাইফার্কেট করো, দুটো একই ধরনের পার্ট পাচ্ছ, তো ইংরেজিতে সেই নাউনগুলো তোমার প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের শেষে এস থাকে। যেমন সিজার্স থাকতে পারে, টংস থাকতে পারে ইত্যাদি শব্দ। তো এক্ষেত্রে সিজার হবে না, তোমার অ্যান্সার হবে সিজার্স। কিন্তু ঘটনা হচ্ছে এই এ শব্দটাকেও আমার বাদ দিতে হবে, অথবা আমাকে এখানে লিখতে হবে আ পেয়ার অফ সিজার। কি লিখতে হবে? আ পেয়ার অফ সিজার্স, অর্থাৎ সিজার আমি লিখতে পারবো না। 3 নম্বর কি বলছে? I do not wear imported trouser as it cost very much. খেয়াল করো, ট্রাউজার বলে কিন্তু ইংরেজিতে কোনো শব্দ নেই। আমাকে কি লিখতে হবে? ট্রাউজার্স। কারণ দেখো, ট্রাউজার বা প্যান্ট সেটাও কিন্তু একই ধরনের দুটো পার্ট দিয়ে তৈরি। আমি যদি এটাকে একটা প্যান্ট ধরে নিই এবং মাঝখান থেকে আমি যদি এটাকে দ্বিখণ্ডিত করি, দুটো একই ধরনের পার্ট পাবো। তাহলে ট্রাউজার্স যদি প্লুরাল হয়, তাহলে এখানে আমি ইট না লিখে লিখবো দে কস্ট মি ভেরি মাচ, কারণ প্লুরালকে আমি ইট দিয়ে ডিনোট করতে পারবো না। 4 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ ওয়ার্স, দ্য ডিস্টরশন ক্যানট বি কারেক্টেড বাই ইদার কন্টাক্ট লেন্সেস অর গ্লাস। আচ্ছা, গ্লাস মানে তো জল খাওয়ার পাত্র, কিন্তু এখানে তো আর জল খাওয়ার পাত্রের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে স্পেকটাকলস এর কথা। তাহলে স্পেকটাকলস এর সিনোনিম হচ্ছে গ্লাসেস, অর্থাৎ আমরা যেটাকে চশমা বলি সেইটার ইংরেজি কি? গ্লাসেস। এবং খেয়াল করে দেখো, এই যে গ্লাসেস শব্দটা বলা হচ্ছে, এটাকেও কিন্তু তুমি মাঝখান থেকে দ্বিখণ্ডিত করলে দুটো একই ধরনের পার্ট পাবে। মনে করো এই একটা পার্ট, এবং এটা হচ্ছে চশমা, তুমি মাঝখান থেকে দুভাগ করো, দুটো একই ধরনের পার্ট পাবে। চলে আসি পরের কনসেপ্টে, কনসেপ্ট 12। এখানে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো দেখে তোমার মনে হবে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার মনে হবে? তার কারণ এই শব্দগুলোর শেষে এস নেই। কিন্তু ব্যাপারটা তো এরকম নয় যে কোনো শব্দের শেষে এস থাকা মানেই সেটা প্লুরাল, অথবা কোনো শব্দের শেষে এস না থাকলে সেটা প্লুরাল নয়। বিষয়টা একেবারেই তা নয়। যেমন ধরো, আমি বললাম পিপল, পিপল মানে কি? জনগণ। তাহলে জনগণ নিশ্চয়ই একজন নয়। একই রকম ভাবে আমরা বলতে পারি চিলড্রেন, চিলড্রেনের শেষে তো এস নেই, কিন্তু তবুও ওটা প্লুরাল হিসেবেই ট্রিটেড হয়। তো এসএসসি পরীক্ষায় যে সমস্ত শব্দ মূলত বারবার ঘুরে ঘুরে এসেছে, আমি তার একটা লিস্ট করে দিয়েছি। এই শব্দগুলো একেবারে মুখস্থ করে নেবে। ক্যাটল, ক্যাটলের পর রয়েছে পুলিশ। ভার্মিন, ভার্মিন মানে কি? কীটপতঙ্গ। তারপর কি? পিজেন্ট্রি, ক্যাভালরি, ক্লার্জি, ইনফ্যান্ট্রি, ফোক। তো এই শব্দগুলো নিজেরাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এবং যেহেতু এরা নিজেরাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এদের নতুন করে প্লুরাল করার দরকার নেই। আমরা অনেকেই কি করব? ক্যাটেলের সাথে এস যোগ করে দেব প্লুরাল করার জন্য, ক্যাটেলস। আরে বাবা, যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তার জন্য তো পাত্র দেখে লাভ নেই। ঠিক সেরকমই, যে অলরেডি প্লুরাল হয়ে আছে তার শেষে আমরা এস যোগ করব না, কিন্তু এদের পর আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, অর্থাৎ আর ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব ইত্যাদি। যেমন ধরো, এখানে একটা সেন্টেন্স বলেছে ভার্মিন ডাজ মাচ হার্ম টু ক্রপস। তো এখানে ভার্মিন শব্দটা প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় অ্যাকর্ডিংলি আমাকে ভার্বও প্লুরাল করতে হবে, তাহলে ডাজ হবে না, উত্তর হবে ডু। 2 নম্বর সেন্টেন্স বলছে 2 miles beyond the pasture was hundreds of cattle. খেয়াল করে দেখো, ক্যাটল নিজেই প্লুরাল, তার সাথে আমি এস যোগ করব কেন? তাহলে এখানে উত্তর হবে হান্ড্রেডস অফ ক্যাটল। 3 নম্বর প্রশ্ন বলছে দ্য জেন্ট্রিজ, জেন্ট্রিজ বলে কোনো শব্দ হয় না, এখানে তোমরা জেন্ট্রি শব্দটা অ্যাড করে নিও। জেন্ট্রি বলতে বোঝায় ভদ্রলোকের যে গ্রুপ, তাকে বলা হয় জেন্ট্রি। একই রকম ভাবে ক্যাভালরি আর ইনফ্যান্ট্রি মানে কি? একটা হচ্ছে তোমার পদাতিক, আরেকটা হচ্ছে তোমার অশ্বারোহী সৈন্য। একই রকম ভাবে ভার্মিন মানে কি? ভার্মিন মানে কীটপতঙ্গ। ক্যাটল মানে কি? গবাদি পশু। পেজেন্ট্রি মানে কি? কৃষক সম্প্রদায়। তো এক্ষেত্রে জেন্ট্রি বলতে বোঝায় হচ্ছে গ্রুপ অফ জেন্টলম্যান। তো এক্ষেত্রে জেন্ট্রি শব্দটাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই জন্য এখানে জেন্ট্রিজ হবে না, জেন্ট্রি হবে। এবং as the subject of the sentence is plural, the verb will be plural too.
অর্থাৎ এখানে শুধু জেন্ট্রি করলে হবে না, তোমার এখানে সঙ্গে সঙ্গে ওয়্যার করতে হবে। একই রকম ভাবে পুলিশ শব্দটা ইংরেজিতে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই জন্য তার সঙ্গে আমি প্লুরাল ভার্ব ইজ নয় বরং আর ব্যবহার করব। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ফর দ্য রিসেন্ট হ্যাপেনিং ইন দ্য এরিয়া। চলে আসি পরের কনসেপ্টে। কনসেপ্ট 13। এখানে দুটো শব্দ বহুবার এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। ওয়েজেস, সবার প্রথম ওয়েজেস নিয়ে বলি, তারপর মিন্স নিয়ে বলবো। দুটোর ব্যবহার অনেকটা একরকম। ওয়েজেস শব্দটার দুটো মানে হয়, একটা হচ্ছে তোমার ইনকাম বা স্যালারি, আরেকটা হচ্ছে রেজাল্ট অথবা আউটকাম। তো খেয়াল করবে যখন ওয়েজেস এর মানে হচ্ছে ইনকাম অথবা স্যালারি, এর সঙ্গে সবসময় প্লুরাল ভার্ব বসবে। কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। আর ওয়েজেস শব্দের মানে যখন রেজাল্ট অথবা আউটকাম, তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। বলে রাখি এখানে প্লুরাল ভার্বও বসতে পারে, কিন্তু পরীক্ষায় তোমাদের যে সমস্ত প্রশ্ন দেয় সেখানে তোমার সিঙ্গুলার ভার্বই দেয়। অর্থাৎ এখানে তোমার প্লুরাল ভার্ব বা সিঙ্গুলার ভার্ব দুটোই বসতে পারে মিনিং ওয়াইজ, কিন্তু পরীক্ষায় কোনটা দেয়? যখন ওয়েজেস মানে রেজাল্ট অথবা আউটকাম, তখন তার উত্তর হয় হচ্ছে সিঙ্গুলার ভার্ব। একই রকম ভাবে মিন্স, মিন্স শব্দটার মানে কি? দুটো হতে পারে, এক হচ্ছে মিডিয়াম আর 2 নম্বর হচ্ছে তোমার স্যালারি বা ইনকাম। একই রকম ভাবে যখন মিন্স মানে ইনকাম হবে, তার সাথে সবসময় প্লুরাল ভার্ব বসবে। আর যখন মিডিয়াম হবে, তখন তার সাথে সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব দুটোই বসতে পারে। পরীক্ষার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব দিয়ে অপশন দেয় বেশি। যেমন ধরো প্রথম যে সেন্টেন্স বলেছে, দ্য ওয়েজেস অফ সিন ইজ অবলিক আর ডেথ, এখানে দেখতে হবে ওয়েজেস মানে ইনকাম নাকি রেজাল্ট। এখানে হচ্ছে পাপের পরিণতি, পরিণতি মানে কি? রেজাল্ট অথবা আউটকাম। তাহলে আমার উত্তর কি হবে? সিঙ্গুলার হবে, উত্তর হবে ইজ, আর হবে না। মাথায় রাখবে এখানে আমি কি বলেছি, কোশ্চেন এরকমও থাকতে পারতো, যদিও দেবে না, যে এর সাথেও প্লুরাল ভার্ব হবে। যেমন ধরো বলা হতো যে পাপের পরিণতি হচ্ছে মৃত্যু এবং পরজন্মে কুকুর হয়ে জন্মানো, তাহলে সেক্ষেত্রে দুটো পরিণতি হতো। তো তখন কি হতো? দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ অ্যান্ড রিকগনিশন অ্যাজ ডগ ইত্যাদি লেখা যেত। তখন কিন্তু আর ইজ লিখতাম না। পরের কোশ্চেন খেয়াল করো, বলছে দ্য ওয়েজেস পেইড টু লেবারার্স। খেয়াল করো এখানে ওয়েজেস মানে তোমার স্যালারি হচ্ছে, কারণ যারা মজুর বা মজদুর তাদেরকে যেটা পে করা হচ্ছে, তার মানে যখন এটার মানে হবে ইনকাম বা স্যালারি, তো তখন তার সাথে সবসময় ভার্ব প্লুরাল নেবে, তাহলে ইজ কখনো হবে না, উত্তর হবে আর। পরের কোশ্চেন, সেভারেল মিনস অফ ট্রান্সপোর্ট ইজ অবলিক আর অ্যাভেলেবল টু ইউ। তো খেয়াল করে দেখো এখানে মিনস মানে হচ্ছে মিডিয়াম, তাহলে মিডিয়াম যদি হয় তাহলে সেটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে হবে। এবার খেয়াল করো কটা মিডিয়ামের কথা বলেছে, একটা মিডিয়ামের কথা নাকি একাধিক মিডিয়ামের কথা? একাধিক মিডিয়ামের কথা, তাই জন্য এখানে কিন্তু আর হবে। এখানে ইজও হতে পারত, যদি বলা হতো যে ট্রেন অথবা রেলওয়ে ইজ দ্য অনলি মিনস, তো সেক্ষেত্রে মিনস সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হতো। অথবা উল্টো করে যদি বলি, কারণ আমাকে তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে, দ্য অনলি মিনস অফ ট্রান্সপোর্ট ইজ ট্রেন অথবা রেলওয়ে, তো তখন কিন্তু অনলি মিনস যেহেতু বলছে, একটি মিন বা একটা মিডিয়ামের কথা বলছে, তাই জন্য আমি ভার্ব সিঙ্গুলার করতাম। আর মিনস শব্দটা যখন কোনো সেন্টেন্সে ইনকাম অর্থে ব্যবহৃত হবে, তার সাথে কিন্তু ভার্ব প্লুরাল ব্যবহার করতে হবে। যেমন ধরো একটা সেন্টেন্স বলছি, হিজ মিনস আর লো টু রান দ্য ফ্যামিলি, অর্থাৎ তার যে স্যালারি সেটা অত্যন্ত কম পরিবার পরিচালনা করার জন্য। চলে আসি পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট হচ্ছে জেন্ডার। আমরা জানবো 4 ধরনের জেন্ডার হয়, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। ম্যাসকুলিন বলতে বোঝায় মেল, ফেমিনিন বলতে বোঝায় ফিমেল, কমন বলতে বোঝায় ইদার মেল অর ফিমেল, আর নিউটার বলতে বোঝায় হচ্ছে নিদার মেল নর ফিমেল। যেমন ধরো টিচার, টিচার তোমার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে সেটা কি হবে? সেটা কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার মানে কি? ধরো আমি বললাম ল্যাপটপ, সেটা ছেলেও না মেয়েও নয়, তাহলে সেটা হচ্ছে নিউটার জেন্ডার। জেনারেলি নন লিভিং বিংকে আমরা
নিউট্রাল জেন্ডার বলি, জেনারেলি বলেছি, সব সময় নয় কিন্তু, কারণ অনেক সময় সেগুলো পার্সোনিফাইড হয়ে যায়। এইবার দেখো, প্রশ্ন তো তোমাকে নিশ্চয়ই কম্পিটিটিভ লেভেলে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনাইন ইত্যাদি জিজ্ঞাসা করবে না। এখান থেকে মূলত দু ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে কোনো কিছুর তোমার ম্যাসকুলিন থেকে ফেমিনাইনে কনভার্ট করলে ফর্মের কি চেঞ্জ হয়, অথবা সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জ করলে ফর্মের কি চেঞ্জ হয়, এই জাতীয় জেন্ডার গুলোর ক্ষেত্রে সবার প্রথম মাথায় রাখবে এই যে শব্দগুলো রয়েছে, যেমন ধরো ডক্টর বলো, টিচার বলো, এগুলো হচ্ছে প্রফেশন। এগুলো কি? সব হচ্ছে প্রফেশন। তাহলে প্রফেশন তোমার বোঝাচ্ছে কমন জেন্ডারকে, টিচার, ডাক্তার, এগুলো সব মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। এবার এটাকে তুমি ম্যাসকুলিন করবে কি করে? ইদার তুমি মেল ব্যবহার করতে পারো অথবা তুমি ম্যান ব্যবহার করতে পারো। মাথায় রাখবে এক্ষেত্রে আমি মেল ব্যবহার করতে পারবো না। যদি প্রফেশন বোঝায় তাহলে আমরা লিখবো হচ্ছে ম্যান অথবা ওম্যান। আর যদি ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার বোঝায় তাহলে আমরা লিখবো হচ্ছে মেল অথবা ফিমেল। অর্থাৎ পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল। যেমন ধরো বলা হলো শু, শু তো কোনো প্রফেশন না, তখন আমরা বলবো মেল শু অথবা ফিমেল শু। অথবা ধরো বলা হলো চেঞ্জ রুম বা চেঞ্জিং রুম, তাহলে সেটার আগে মেল অথবা ফিমেল হবে। কিন্তু ধরো ডাক্তার বলা হলো, ইঞ্জিনিয়ার বলা হলো, টিচার বলা হলো, অর্থাৎ কোনো প্রফেশন অথবা র্যাঙ্ক, সোলজার বলা হলো, সেক্ষেত্রে যদি আমাকে ম্যাসকুলিন করতে হয় তার আগে ম্যান ব্যবহার করতে হবে, এবং যদি ফেমিনাইন করতে হয় তার আগে ওম্যান ব্যবহার করতে হবে। যেমন ধরো আমি যদি বলি পুরুষ ডাক্তার, তার ইংরেজি কি হবে? ম্যান ডক্টর। যদি আমি বলি যে পুরুষ টিচার অর্থাৎ ছেলে টিচার, তাহলে উত্তর কি হবে? ম্যান টিচার। একই রকম ভাবে যদি মহিলা শিক্ষিকা আমরা বোঝাতে চাই তাহলে ওম্যান টিচার ব্যবহৃত হবে, আমরা কিন্তু ফিমেল টিচার ব্যবহার করব না। এইবার দেখো, এগুলোকে যখন প্লুরাল করতে হবে, কোনো প্রফেশন আছে সেটাকে যদি প্লুরাল করতে হয় তাহলে তোমাকে দুটো পার্টকেই প্লুরাল করতে হবে। এটা মাথায় রাখবে সব সময়। যখন আমাকে ম্যান ডক্টর, ম্যান টিচার এদেরকে প্লুরালাইজ করতে হবে তখন ম্যানকেও মেন করতে হবে, ডক্টরকেও ডক্টরস করতে হবে। তাহলে এখানে যদি থাকতো ওম্যান ডক্টর তাহলে লিখতে হতো কি? উইমেন ডক্টরস। অর্থাৎ প্লুরাল দুটোই হবে। কোন ক্ষেত্রে? তোমার প্রফেশনের ক্ষেত্রে। কারণটা বোঝো, আমাকে প্লুরাল যদি করতে হয় দুটোই তো করতে হবে। এগুলোর মানে কি? যে আ ম্যান হু ইজ আ ডক্টর, তাহলে এখানে যদি হয় দে আর, তাহলে কি হবে? দে আর দ্য মেন হু আর ডক্টরস হবে। তাহলে ম্যানটাও মেন হচ্ছে, ডক্টরটাও ডক্টরস হচ্ছে। তাহলে এক্ষেত্রে দুটোকেই প্লুরাল করতে হবে। কারণ কি? কারণ ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন। এটা কেন বলছি একটু পরে বুঝতে পারবে। কিন্তু ধরো তোমাকে দিল ম্যান ইটার, ম্যান লাভার, ম্যান হেটার, তখন কিন্তু ম্যান থেকে মেন হবে না, শুধু ইটারটা ইটার্স হয়ে যাবে। ম্যান লাভার তোমার মেন লাভার্স হবে না, কি হয়ে যাবে? ম্যান লাভার্স। আবার ম্যান হেটার যদি থাকে উত্তর হয়ে যাবে ম্যান হেটার্স। এইবার এই ধরনের দ্বিচারিতার কারণ কি এইটা একটু বুঝে নিতে হবে। সহজে তো বলে দিতে পারি যে ইনি আর ইনি একই ভদ্রলোক, যিনি ম্যান তিনি ডক্টর, তাই দুটোকে প্লুরাল করা হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, যিনি ম্যান তিনি ইটার নয়, অর্থাৎ এই ম্যানকে যে খাচ্ছে সে অন্য কেউ। ম্যান ইটার কাকে বলা হয়? যেমন টাইগারকে বলা হয়। একই রকম ভাবে ম্যান লাভার, তার মানে ম্যানকে ভালোবাসছে অন্য কেউ, অন্য আরেকজন মানুষ, তাকে বলা হবে ম্যান লাভার। তাহলে দুটো সেম নয়। এখানে দেখো যিনি উইমেন বা যিনি ওম্যান তিনি হচ্ছেন টিচার, দুজন একই লোক, কিন্তু এখানে ম্যান আলাদা এবং ইটার্স এটা কিন্তু আলাদা হিসেবে ব্যবহৃত হয়। এইবার আসি হচ্ছে আসল লজিকে। ইংরেজিতে ম্যান শব্দটা দুটো অর্থে ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে ম্যান মানে মেল। তো ম্যান শব্দের মানে যখন মেল তখন তার প্লুরাল কি হবে? তখন তার প্লুরাল হবে মেন। কিন্তু ম্যান শব্দের ইংরেজিতে আরেকটা মানে আছে, সেটা হচ্ছে হিউম্যান, অর্থাৎ মানব। সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, অর্থাৎ হিউম্যান বিং। তো সেক্ষেত্রে তার প্লুরালও কিন্তু ম্যানই হয়। তো খেয়াল করে দেখো,
এই যে সেন্টেন্স গুলো রয়েছে এখানে ম্যান অথবা ওম্যান, নারী অথবা পুরুষ অর্থাৎ মেল অথবা ফিমেল সেন্সে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে ম্যান শব্দটা কিন্তু তোমার পুরুষ অর্থে ব্যবহৃত হয়নি। নিশ্চয়ই এরকম কোন নির্লজ্জ জেন্ডার বায়াসড প্রাণী নেই যে খুঁজে খুঁজে শুধু পুরুষকেই খাবে। তার মানে ম্যান ইটার মানে কি, যে মানুষকে খায়। তাহলে যখন ম্যান শব্দটা হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হবে, তার সিঙ্গুলার প্লুরাল দুটোই তো ম্যান, তাহলে এখানে তুমি মেন করবেই বা কি করে? এখানে ম্যান ইটার অথবা ম্যান লাভার এই শব্দগুলো বোঝাচ্ছে যে ভালোবাসছে যে মানব জাতিকে, এখানে মানব অর্থে। এবার দেখো, যদি তুমি একটু তর্কের জন্য বলো তাহলে কিন্তু মেন লাভারও হতে পারে। তাহলে কি হতে পারে? মেন লাভার্সও হতে পারে। কি করে? তার মানে সে সমস্ত মানুষরা যারা পুরুষদের পছন্দ করে। বাট এইরকম সেন্সে তো আমরা ব্যবহার করছি না, লজিক্যালি তো এটা সেন্স নয়। সেন্স হচ্ছে যে হিউম্যানিস্ট অর্থাৎ যে ফিলান্থ্রপিস্ট। তো সেক্ষেত্রে প্লুরাল করতে গেলে ম্যান লাভার্সই থাকবে, কারণ এই যে ম্যান এটা প্লুরালি, কারণ এটা হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হয়েছে। চলে আসি পরের পয়েন্টে। 15 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব পজেশন নিয়ে। পজেশন দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার কমন পজেশন, আরেকটা হচ্ছে তোমার স্প্লিট অথবা সেপারেট পজেশন। মানে ধরো একটা জিনিস, সেই জিনিসটার মালিক কজন? একজনও হতে পারে অথবা দুজন আলাদা আলাদা ব্যক্তিও হতে পারে। যেমন মনে করো একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে বি, তাহলে এই দুজনের বাবা হচ্ছে সি। তাহলে এই যে সি, এটাকে বলা হবে হচ্ছে পজেশন, আর এ আর বি এদেরকে আমরা বলবো পজেসিভ। তার মানে এখানে দেখো, এটা যে পজেশন, এটা কি এর সিঙ্গেল পজেশন না বি এর সিঙ্গেল পজেশন, নাকি দুজনের কমন পজেশন? সি ভদ্রলোক এরও বাবা বিরও বাবা, অর্থাৎ দুজনে হচ্ছে একে অপরের ভাই, এ এবং বি। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসটা শুধুমাত্র বি এর সাথে দেব। অন্যদিকে মনে করো তোমার এ আর বি দুজন ভাই, কিন্তু দুজনের বউ আলাদা। ধরো কেন, স্বাভাবিকভাবে দুজনের বউ আলাদাই হবে। তো সেক্ষেত্রে খেয়াল করো, এ থাকলো বি থাকলো, এবং তাদের যে ওয়াইফ সে তো নিশ্চয়ই দুজনের কমন প্রপার্টি নয়, আলাদা আলাদা প্রপার্টি। তো সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা দুজনের সাথেই ব্যবহার করতে হবে। এবং খেয়াল করো, যেহেতু দুজনের আলাদা আলাদা প্রপার্টি, তাই পজিশনটাও তোমার প্লুরাল হবে। তাহলে এক্ষেত্রে ওয়াইফ না হয়ে ওয়াইভস হয়ে যাবে। তো বিষয় হচ্ছে এইরকম, যখন আমার কমন পজিশন হবে, কমন পজিশন এরপর আমরা শুধুমাত্র দ্বিতীয়টার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আর যখন স্প্লিট পজিশন, মানে দুটো জিনিসের ওপর দুজনের আলাদা আলাদা কর্তৃত্ব, তখন অ্যাপোস্ট্রফি এস দুটোর সাথেই ব্যবহার করব। যেমন এখানে তোমরা যদি দেখো, বলা হচ্ছে N1 N2, আমি একটু বড় করছি তোমাদের দেখতে সুবিধা হবে। খেয়াল করো N1 N2, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে শেয়ার ওয়ান পজিশন। যেমন রাম আর রোহিতের যে ফ্রেন্ড, মনে করো তার নাম হচ্ছে কুশল, তাহলে কুশল হচ্ছে রামেরও ফ্রেন্ড, রোহিতেরও ফ্রেন্ড। তাহলে খেয়াল করো, শুধু রোহিতের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে। চাইলে এখানে ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ডসও হতে পারতো, কারণ ধরো কুশল এবং অরুণাভ এই দুজন, রাম এবং রোহিত দুজনেরই ফ্রেন্ড হতে পারতো। তার মানে কমন পজিশনের ক্ষেত্রে পজিশনটা যে শুধুমাত্র সিঙ্গুলার হবে তা নয়, দুজনের কমন প্রপার্টি একটাও হতে পারে, একাধিকও হতে পারে। কিন্তু যখন তোমার স্প্লিট পজিশন হচ্ছে, তখন কি, যেটা এর সেটা বি এর নয়, তাহলে মিনিমাম দুটো জিনিস থাকছে। আর মিনিমাম দুটো জিনিস থাকলে সেপারেট পজিশনে বা স্প্লিট পজিশনে আমরা প্লুরাল ব্যবহার করি। যেমন ধরো এখানে বলা হচ্ছে সচিন এন্ড সেহওয়াগস পার্টনারশিপ। নিশ্চয়ই সচিন একা একা পার্টনারশিপ করেনি, তাহলে সচিন আর সেহওয়াগের যৌথ একটাই পার্টনারশিপ। তাই জন্য অ্যাপোস্ট্রফি এসটা আমি শুধুমাত্র সেহওয়াগের সাথে ব্যবহার করেছি। স্প্লিট পজিশনে দেখো কি করা হচ্ছে, N1 এবং N2 দুটোর সাথেই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হচ্ছে। এই দুটো কি ইন্ডিকেট সেপারেট পজিশনস। যেমন জনস এন্ড ম্যারিজ হোমস, খেয়াল করো আর হোম নেই, কারণ যেটা জনের বাড়ি সেটা ম্যারির বাড়ি নয়, যেটা ম্যারির বাড়ি সেটা জনের বাড়ি নয়। যেহেতু দুটো আলাদা আলাদা বাড়ি, তাই জন্য
এখানে হোমস হচ্ছে এবং অ্যাপোস্ট্রফি এস জন এবং ম্যারি দুজনের সাথেই হচ্ছে। এখানে এক্সাম্পল দেখো, বলছে ইন্ডিয়াস এন্ড চাইনাস কালচারস। এখানে খেয়াল করো ডিস্টিংক্ট পজিশনস বোঝাচ্ছে, কিন্তু এখানে কালচারস হবে না, কি হবে? কালচার হবে। স্যার আপনি যে একটু আগে বললেন যে সেপারেট পজিশন হলে সেটা সবসময় প্লুরাল হয়, পজিশনটাকে প্লুরাল করতে হয়। তো এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস কি দুজনের সাথেই হবে নাকি একজনের সাথে হবে? দুজনের সাথেই হবে, ইন্ডিয়ার সাথেও হবে এবং চায়নার সাথেও হবে। কেন? কারণ যেটা ইন্ডিয়ার কালচার সেটা চায়নার কালচার নয়, আবার যেটা চায়নার কালচার সেটা ইন্ডিয়ার কালচার নয়। তাহলে দুজনের আলাদা আলাদা কালচার। এইবার আপনার কথা অনুযায়ী দুজনের আলাদা আলাদা হলে সেটা স্প্লিট পজিশন, এবং স্প্লিট পজিশন প্লুরাল হয় জেনারেলি। কিন্তু মাথায় রাখবে প্লুরাল আমরা কাদের করি? আমরা সিঙ্গুলারের প্লুরাল করি, কিন্তু কালচার শব্দটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কোনো সময় প্লুরাল হয় না। তাই এখানে স্প্লিট অথবা সেপারেট পজিশন হলেও আমাদের লিখতে হবে ইন্ডিয়াস এন্ড চায়নাস কালচার, নট কালচারস। চলো এর ওপর কিছু কোশ্চেন করে নি, তাহলে আমাদের কনফিউশনটা একেবারে দূর হয়ে যাবে। যেমন দেখো প্রথম বলছে রাম অ্যান্ড রোহিতস ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস দুটোই হতে পারে, এবং এটা কমন পজিশনের উদাহরণ, কারণ দেখো প্রথমটার সাথে অ্যাপোস্ট্রফি এস দেয়া নেই। পরের সেন্টেন্স দেখো রাম অ্যান্ড সীতাস ওয়েডিং। খেয়াল করো শুধুমাত্র সীতার সাথে অর্থাৎ বিয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে, কারণ রাম সীতাকে বিবাহ করেছে, সীতা রামকে বিবাহ করেছে, কমন পজিশন, তাহলে সেক্ষেত্রে সেকেন্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস হবে। ইন্ডিয়াস এন্ড চাইনাস কালচার অলরেডি আলোচনা করে দিয়েছি, সেপারেট পজিশন, কিন্তু যেহেতু পজিশনটা আনকাউন্টেবল তাই কালচার থেকে কালচারস হবে না। এইবার তিনটে কোশ্চেন আছে, এই তিনটে তোমরা নিজেরা সলভ করবে। যেমন দেখো বলছে আই ওয়েন্ট টু জনস অ্যান্ড ম্যারিজ হোম বাট দ্য কাপল ওয়াজ মিসিং। খেয়াল করে দেখো সেপারেট পজিশন বলেই যে আমি হোমটাকে হোমস করে দেব তা নয়। পরে কি বলা আছে? কাপল। কাপল মানে কি? এরা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী একই জায়গায় থাকবে, তাহলে এটা তাদের কমন পজিশন হবে। এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটাকে আমাকে এলিমিনেট করতে হবে, হোমটা হোমই থাকবে। পরের কোশ্চেন কি বলছে? সচিনস এন্ড সেবকস পার্টনারশিপ। পার্টনারশিপ কখনো একজনের হয় না, তাহলে দুজনের কমন পজিশন হবে, তাহলে সচিনের অ্যাপোস্ট্রফি এসটা আমাকে এলিমিনেট করতে হবে। পরের সেন্টেন্স দেখো জনস অ্যান্ড ম্যারিজ হোমস আর ইন দ্য সেম কলোনি। খেয়াল করো এখানেও জন অ্যান্ড ম্যারি ছিল, এখানেও জন অ্যান্ড ম্যারি, কিন্তু বলা হচ্ছে কি সেম কলোনি। খেয়াল করো দুজনের বাড়ি যদি একটাই হতো তাহলে কি বলা হতো যে দুজন একই পাড়ায় থাকতো? তার মানে দুজনের পাড়া এক, বাড়ি এক নয়, তাহলে এটা সেপারেট বা স্প্লিট পজিশনই হবে। আর স্প্লিট পজিশন হলে হোম তোমার সিঙ্গুলার নাউন, সেটাকে হোমস করতে হবে। চলে আসি পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডবল পজিশন। মাথায় রাখবে আমরা পাশাপাশি দুটো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না। যেমন ধরো বলা হলো রাজীবস ফ্রেন্ডস ডগ। আমাদের নিয়মটা কি? আমাদের নিয়ম হচ্ছে পজেসিভ প্লাস পজিশন, অর্থাৎ এটাকে আইভিই লিখি আর এটাকে এন লিখি। এন মানে পজিশন আর আইভিই মানে পজেসিভ। তার মানে যেটার সাথে অ্যাপোস্ট্রফি এস দেয়া থাকে সেটা হচ্ছে পজেসিভ কেস, আর যে জিনিসটা তাদের অধিকারে থাকে সেটা হচ্ছে পজিশন। তো নিয়ম হচ্ছে পজেসিভের ইমিডিয়েট পরে তোমাকে পজিশন লিখতে হবে, কিন্তু এরকম ক্ষেত্রে কি হচ্ছে পাশাপাশি দুটো পজেসিভ চলে আসছে। এটা তো নয় পজিশন ঠিক আছে, কিন্তু এখানে দেখো দুটোই হচ্ছে কি পজেসিভ পাশাপাশি রয়েছে। তাহলে এইরকম ক্ষেত্রে বিষয়টাকে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? দ্য ডগ অফ রাজীবস ফ্রেন্ড। খেয়াল করো এবার কিন্তু আর ফ্রেন্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস দেব না, কারণ অফ ফ্রেন্ড মানেই হচ্ছে বন্ধুর। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা রাজীবস ফ্রেন্ড এটাকে ঘুরিয়ে লিখতে পারি দ্য ফ্রেন্ড অফ রাজীব যদি দরকার হয়। জেনারেলি কমন নাউনের সাথে আমরা এটা ব্যবহার করি না, আমরা রাজীবস ফ্রেন্ডই ব্যবহার করি, দ্য ফ্রেন্ড অফ রাজীব ব্যবহার করি না। কিন্তু কখন করি? যদি কোনো ক্ষেত্রে প্যারালাল কনস্ট্রাকশন মেনটেন করতে হয়,
অথবা ডবল পজিশন এইটাকে অ্যাভয়েড করতে হয়, তো তখন আমরা রাজীবস ফ্রেন্ড না লিখে দ্য ফ্রেন্ড অফ রাজীব লিখব। যেমন এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ডস ওয়াইফস ডগ, তাহলে উত্তর কি হবে? দ্য ডগ অফ মাই ফ্রেন্ডস ওয়াইফ, বাকিটা একই থাকবে, ওয়াজ কিল্ড। একই রকম ভাবে আমরা যদি 2 নম্বর সেন্টেন্স দেখি তাহলে কি আছে? কামালস ওয়াইফস মার্কস, তাহলে কি হবে? দ্য মার্কস অফ কামালস ওয়াইফ। খেয়াল করো এখানে কিন্তু ওয়াইফের সাথে আর অ্যাপোস্ট্রফি এস হবে না, কারণ এই অ্যাপোস্ট্রফি এস এর পরিবর্তেই আমরা দ্য মার্কস অফ লিখেছি, দ্য মার্কস অফ ওয়াইফ। কার ওয়াইফ? কামালস ওয়াইফ। এইটা হচ্ছে বিষয়। 3 নম্বর কোশ্চেনটা একটু অন্যরকম আছে। সেটা কি বলছে? আই হ্যাভ রেড শেক্সপিয়ারস পোয়েম হু ইজ আ ওয়েল নোন পোয়েট। এক্ষেত্রে আমাকে একটা রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট বুঝতে হবে। কি বুঝতে হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হু, উইচ, দ্যাট। এরা সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। এখানে হু কাকে রেফার করছে? রেফার করছে শেক্সপিয়ারকে, তাহলে হুটাকে শেক্সপিয়ারের পাশে তোমায় বসাতে হবে। লজিক্যালি দেখো, এই ধরনের সেন্টেন্স আমরা ক্লাস 8-9 করেছি। রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি হু ওয়াজ আ গ্রেট পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলির পর আমরা হু লিখতে পারবো না। কি লিখতে হবে? রবীন্দ্রনাথ হু ওয়াজ আ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, অথবা রবীন্দ্রনাথ হু রোড গীতাঞ্জলি ওয়াজ আ গ্রেট পোয়েট। তাহলে এক্ষেত্রে কি ব্যবহার করলে আমি হুটাকে শেক্সপিয়ারের পাশে বসাতে পারবো? সেক্ষেত্রে উত্তর হবে আই হ্যাভ রেড, আই হ্যাভ রেড the poems of Shakespeare. এরপর তুমি হু লেখো, ঠিক আছে? বাকিটাই কোনো সমস্যা নেই, যে হু ইজ আ ওয়েল নোন পোয়েট। এবার আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে আমি চেঞ্জটা কিন্তু ডবল পজেসিভের জন্য করিনি, এখানে আমি করেছি রিলেটিভ প্রোনাউনের জন্য, কারণ এনিহাউ আমাকে হুকে কার পাশে আনতে হবে? শেক্সপিয়ারের পাশে আনতে হবে। চলে আসি পরের কনসেপ্টে। এবার আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট, এবং এখানে একটাকে আমরা বলবো হচ্ছে হেড নাউন বা মেইন নাউন। অ্যাকচুয়ালি বইতে এটাকে টার্মটা দেয়া হয় হেড নাউন। এইবার এইটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তি আছে, কারণ বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমি খেয়াল করেছি সরাসরি বলে দেয়া হয় যে নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ হয় না, নাউন নাউনই থাকে। যেমন ধরো বলা হচ্ছে বাস স্টপ বা বাস স্ট্যান্ড, তাহলে এখানে আমি যদি বাস স্টপ বলি, বাসও নাউন স্টপও নাউন, তো এটাকে প্লুরাল করতে গেলে স্টপকে স্টপস করব, বা স্ট্যান্ডকে স্ট্যান্ডস করব, বাসকে বাসেস করব না। তো তখন লোকে কি বলছে? কারণ কি? কারণটা হচ্ছে বাস অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কারণ সে নাউনকে কোয়ালিফাই করছে। এখানে একটা ধারণা একেবারে ক্লিয়ার করে নাও, নাউনকে কোয়ালিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, কোনো আপত্তি নেই, কিন্তু একটা নাউনকে অপর একটি নাউনও কোয়ালিফাই করতে পারে, এবং তৈরি হয় সেখান থেকে নমিনাল কম্পাউন্ড অথবা নাউন কম্পাউন্ড। তো এই ধরনের নাউন যখন অপর একটি মেইন নাউন বা হেড নাউনকে কোয়ালিফাই করে, তখন সেই নাউনটাকে বলা হয় মডিফায়ার। কি বলা হয়? মডিফায়ার। আর অ্যাডজেক্টিভকে আমরা কি বলি? যখন অ্যাট্রিবিউট বোঝায়, কোয়ালিফায়ার। মডিফায়ার টার্মটা অনেক ভাস্ট, মডিফায়ারের মধ্যে তোমার অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউনও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে, কিন্তু কোয়ালিফায়ার জেনারেলি অ্যাডজেক্টিভকেই বোঝায়। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে নাউনকে কোয়ালিফাই করছে সুতরাং সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো বললে তবু ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি কি বলে দিই? ওই নাউনটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, 10 রুপিস, রুপিসটা নাউন, যখন 10 রুপি নোট বলছি তখন রুপিটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ব্যাপারটা তা নয়, রুপি তখনও নাউন থাকে, কিন্তু সেটা মডিফায়ার হয়ে যায়। সে হেড নাউন বা মেইন নাউনকে কোয়ালিফাই যখন করে, তখন মডিফায়ারকেও আমরা সিঙ্গুলার প্লুরাল করি না, তার বেস ফর্মে লিখি। খেয়াল করো, এখানে বলা হচ্ছে হি স আ 6
ফিট স্নেক, এখানে হেড নাউন কোনটা? সে কি দেখেছে? 6 ফুট দেখেছে নাকি স্নেক দেখেছে? তাহলে হেড নাউন হচ্ছে স্নেক, এবং এই হেড নাউনকে কোয়ালিফাই করছে বাকি অংশটা, তাহলে এই অংশটা হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ার সবসময় বেস ফর্মে বসে, তাহলে ফিট হবে না, ফুট হবে। চলে আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে? রাজীব স্পেন্ট 200 রুপিস। এমনিতে 200 হতে পারে, কিন্তু তারপরে কি আছে? রুপিস আছে। তাহলে এখানে তিনি কি খরচ করেছেন? 200 খরচ করেছেন না টাকা খরচ করেছেন? হেড নাউন হচ্ছে রুপিস। তাহলে এই যে বাকি অংশ, এটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার কখনো প্লুরাল হয় না, সে তার বেস ফর্মে বসে। একই রকম ভাবে আই হ্যাভ 200 রুপিস নোটস। খেয়াল করো, নোটস নোটসই হবে, কারণ দুটো আছে, ঠিক আছে? তাই জন্য নোটস কোনো অসুবিধা নেই। এইবার বিষয় হচ্ছে এখানে আমার কাছে কি আছে? রুপি আছে, 100 আছে, না নোট আছে? মেইন হেড নাউন কোনটা? নোটস। তাহলে এখানে এটাকে আমি ধরবো হেড নাউন। বাকি অংশ কি? মডিফায়ার। মডিফায়ার হলে তার প্লুরাল হয় না, কি হবে? আই হ্যাভ 200 রুপি নোটস। এবার তোমার মনে হতে পারে যে স্যার 200 টাকার যদি একটাই নোট থাকে তাহলে কি হতো? তাহলে হতো আই হ্যাভ এ 200 রুপি নোট। তার মানে এর জন্য তখন নোট হয়ে যেত, আর 200 মানে আগে যেমন থাকতো 200 টাকার একটাই নোট, সেই জিনিসটা বোঝাতো। যেমন দেখো, এটা আমি পরের সেন্টেন্সেই করে দিয়েছি, আই হ্যাভ এ 200 রুপিস নোট। তো এইখানে এটা হেড নাউন, আর বাকিগুলো কি হচ্ছে? মডিফায়ার। কিন্তু যেহেতু এখানে এ আছে, তাহলে এটাকে আমি নোটসও করব না, কারণ এই যে নোট, তার আর্টিকেল হচ্ছে এটা এ। এখানে এ নেই, তাই জন্য টু মানে দুটো, এটাই হচ্ছে তোমার নোটকে কোয়ালিফাই করছে, দুটো নোট আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে? 100 অফ শপ ইজ অবলিক আর ক্লোজড। মাথায় রাখবে, যখন এই শব্দগুলো 100 বলো, ডজন বলো, স্কোর বলো, এই শব্দগুলোর আগে নিউমেরাল থাকে, তখন এদের সাথে আমরা এস যোগ করি না। কিন্তু আমি যদি বলতে চাই ডজনে ডজনে, আমি যদি বলতে চাই শয়ে শয়ে, আমি যদি বলতে চাই হাজারে হাজারে, তখন সেটা প্লুরাল করতে হয়। অর্থাৎ এখানে আমার উত্তর কি হবে? হান্ড্রেডস। HUNDREDS, হান্ড্রেডস অফ শপস। এখানে আরেকটা মজার ব্যাপার মাথায় রাখবে, এই যে অফ, এটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের ডান দিকে থাকছে হচ্ছে হোল নাম্বার, আর বাম দিকে থাকে হচ্ছে তার পার্ট নাম্বার। আমরা কি জানি? পার্টের থেকে হোল সবসময় বড়। তাহলে এখানে যদি যা ভ্যালু থাকবে, এখানে তার থেকে বেশি ভ্যালু থাকবে। তাহলে এখানে যদি প্লুরাল থাকে, এখানে তো আরো বেশি থাকবে, তাই এটাও প্লুরাল হবে। কিন্তু সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অফের আগে যেটা থাকে, কারণ অফের পরে যেটা থাকছে সেটাকে আমরা বলি অ্যাডজাঙ্ক্ট অথবা পার্টেটিভ, অথবা বলতে পারি প্রিপোজিশনাল অবজেক্ট। এবং অবজেক্টের সাথে ভার্বের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। It is the subject that determines the type of the verb. If the subject of the sentence is singular, the verb will be singular. Accordingly, if the subject of the sentence is plural, the verb will be plural too. তাহলে যেহেতু এখানে হান্ড্রেডস হচ্ছে, এটা প্লুরাল হয়ে যাচ্ছে, এবং এই কারণে সবটাও শপস হয়ে যাবে। কারণ এখানে মনে করো শয়ে শয়ে দোকান, তার মানে কটা দোকান আছে? 294টা। এবং দোকান কি আরো বেশি আছে, দোকানগুলির মধ্যে শয়ে শয়ে, তাহলে দোকান কত আছে? মনে করো 600টা দোকান আছে। তাহলে এর থেকে এটা ডেফিনেটলি বড়, এটা প্লুরাল হলে এটা আলবাত প্লুরাল হবে, কিন্তু সাবজেক্ট কোনটা? হান্ড্রেডস। তাই জন্য এখানে ইজ নয়, বরং আর ব্যবহার করতে হবে। চলে আসি পরের কনসেপ্টে। 18 নম্বর কনসেপ্ট আমাদেরকে কি বলছে? আমাদের বলছে বেশ কিছু নাউন, যে নাউনগুলোর সঙ্গে ইজ যোগ করলে মিনিং চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা প্লুরাল ফর্ম পাই না। কি বলছে? ইফ এস ইজ অ্যাডেড উইথ দ্য ফলোইং ওয়ার্ড, প্লুরাল ফর্ম ইজ নট অবটেন্ড। এখানে যেটা বলতে চাইছে, প্লুরাল ফর্ম অবটেন্ড হচ্ছে না সেটা নয়, অর্থাৎ এইগুলোর প্লুরাল ফর্ম অবটেন্ড হচ্ছে না। মানে পেইন মানে কি? ব্যথা, এইক। এবার আমি যদি পেইনস লিখি, তাহলে তার মানে কি ব্যথাগুলি হবে? অবশ্যই না, তার মানেটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে এফোর্ট। তাহলে স্যার আপনি যে বলেছিলেন এদের সাথে এস যোগ করা যায় না, ওরে ভাই যায়, কিন্তু সেটা এই অ্যাডভাইস অথবা পেইন অথবা গোল্ডের প্লুরাল হয় না, সেটা একটা নতুন শব্দ হয়ে যায়।
যেমন অ্যাডভাইস থেকে আমরা কোনো সময় অ্যাডভাইসেস ব্যবহার করব না যখন আমরা সেটাকে কাউন্সেলিং বা উপদেশ অর্থে ব্যবহার করব, কিন্তু ইংরেজিতে অ্যাডভাইসেস বলেও একটি শব্দ আছে যার মানে ইনফরমেশন। পরের শব্দ গোল্ড। গোল্ড মানে একটা মেটেরিয়াল, সোনা, কিন্তু ইংরেজিতে গোল্ডস বলেও একটা শব্দ আছে যেটার মানে মেডেল। তার মানে যখন মেডেল অর্থে প্রকাশিত হবে তখন গোল্ডস হবে। একই রকম ভাবে উড। উড মানে কি? কাঠ, মেটেরিয়াল নাউন, কিন্তু ইংরেজিতে উডস বলে একটা শব্দ আছে, যদিও এখানে আরেকবার রিপিট হয়ে গেছে, সেইটার মানে কি? তোমার ফরেস্ট। একই রকম ভাবে এয়ার। এয়ার মানে কি? মেটেরিয়াল নাউন, হাওয়া, বাতাস, কিন্তু ইংরেজিতে এয়ার্স বলেও একটা শব্দ আছে যেটার মানে হচ্ছে প্রাউডনেস বা প্রাউড বিহেভিয়ার। ঠিক আছে, তার মানে যখন আমরা বলি হচ্ছে প্রাউড বিহেভিয়ার, খুব গর্ব, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এখান থেকে একটা ইডিয়ামও তোমরা পড়েছো এসপি বক্সিতে, অ্যাজিউমড এয়ার। অ্যাজিউমড এয়ার মানে কি? টু প্রিটেন্ড সুপিরিয়রিটি। তো এই শব্দগুলোর সঙ্গে এস যোগ করলে নতুন শব্দ পাওয়া যায়, সেটা কিন্তু এই শব্দগুলোর ডিরেক্ট প্লুরাল নয়। একই রকম ভাবে পেইন হয়ে গেল ম্যানার। ম্যানারটা কি? ম্যানার বলতে কি বোঝায় আর ম্যানার্স বলতে কি বোঝায়? ম্যানার হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে দ্য ওয়ে অফ ডুইং সামথিং, পদ্ধতি, কিন্তু ম্যানার্স শব্দটার মানে হচ্ছে এটিকেট অথবা ম্যানারিজম। আয়রন। আয়রন মানে লোহা, কিন্তু তুমি যদি আয়রনস বলে একটা শব্দ পাও সেটার মানে হচ্ছে চেন অথবা শৃঙ্খল বা শেকল যেটাকে বলা হয়। তারপর ধরো গোল্ড আলোচনা করলাম, অ্যাডভাইস আলোচনা করলাম, ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ইংরেজিতে ওয়ার্কস বলেও একটা শব্দ আছে যার মানে লিটারেচার অথবা সাহিত্য। যেমন আমরা বলি দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, দ্য ওয়ার্কস অফ টেগোর। একই রকম ভাবে ওয়ার্ড। ওয়ার্ড মানে কি আর ওয়ার্ডস মানে কি? এমনিতে ওয়ার্ডের একটা মানে তো হচ্ছে তোমার শব্দ, সেখান থেকে ওয়ার্ডস হতেই পারে, সিঙ্গুলার প্লুরাল, কিন্তু এমনিতে ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস। কিন্তু যদি তুমি ওয়ার্ডস ব্যবহার করো এটার মানে আলাদা। ওয়ার্ডস মানে হচ্ছে বার্তা অথবা মেসেজ। আমরা কাউকে যে বার্তা দিই, মেসেজ করি, তাকে বলা হয় ওয়ার্ডস। যেমন প্লিজ কনভে মাই ওয়ার্ডস টু মাই আঙ্কেল, তখন ওয়ার্ড হবে না। আর ওয়ার্ড যখন সিঙ্গুলার মানে উইদাউট এস থাকবে, সিঙ্গুলার নয়, যখন উইদাউট এস থাকবে তার মানে হচ্ছে কি? তার মানে প্রতিশ্রুতি। কালার। কালার শব্দের মানে কি? রং, কিন্তু যখন আমি কালার্স লিখবো সেটার মানে হচ্ছে ফ্ল্যাগ। যেমন ভারতীয় ফ্ল্যাগকে বলা হয় ট্রাই কালার্স। পিপল। পিপল মানে জনগণ, ও নিজেই প্লুরাল, তাহলে পিপলস হবে না, কিন্তু ইংরেজিতে পিপলস বলে একটা শব্দ আছে যার মানে নেশনস। অর্থাৎ যখন নেশন অর্থে ব্যবহৃত হয় তখন পিপল থেকে পিপলস হতে পারে। তবে মাথায় রাখবে এর আরেকটা এক্সেপশন আছে। পিপলস আমরা ডিফারেন্ট কাইন্ড অফ পিপল কেও বোঝাতে পারি। মানে মনে করো কোনো একটা জায়গায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে, সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়েছে, তো তখন তাদের ওই বিভিন্নতা বোঝানোর জন্য আমরা পিপলস শব্দটা ব্যবহার করতে পারি। এবং এই একই নিয়মে চাইল্ডের প্লুরাল চাইল্ডস হবে, চিলড্রেন নয়। এমনিতে চাইল্ডের প্লুরাল চিলড্রেন, কিন্তু যখন আমি বিভিন্নতা বোঝাতে চাইছি, একটা বেবি শো হচ্ছে, সেখানে সৌদি আরব থেকে এসছে, ইন্দোনেশিয়া থেকে এসছে, তোমার আমেরিকা থেকে এসছে, চীন থেকে এসছে, তাদের এজ গ্রুপ আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের দেশ আলাদা, তো যখন এই বিভিন্নতা বোঝানো হয় তো তখন আমরা সরাসরি চাইল্ড থেকে চিলড্রেন না করে চাইল্ডস ব্যবহার করব। যদিও চাইল্ডস কম্পিটিটিভে দেয় না, তবে পিপলস এর ব্যবহার তোমার নেশনস অর্থে পরীক্ষায় দেয়, তবে বিভিন্নতা অর্থেও কিন্তু দিতে পারে। তাহলে এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা করে নেব। আচ্ছা, এখানে আরো কিছু শব্দ আছে আমি বলতে ভুলে গেলাম। যেমন ধরো কাস্টম। কাস্টম আর কাস্টমস দুটো আলাদা। কাস্টম মানে হচ্ছে রিচুয়াল, পদ্ধতি, আমরা কি অনুসরণ করি, আর কাস্টমস যখন এর সাথে এস যোগ হবে তখন সেটা হচ্ছে ট্যাক্স রিলেটেড। কোয়ার্টার। কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ, কিন্তু যখন আমি কোয়ার্টার্স পাচ্ছি সেটার মানে হয় হাউজিং, অর্থাৎ সে কোন কোয়ার্টার্সে থাকে। খেয়াল করবে যখন তোমরা স্ট্যাটিক জিকে পড়ো তখন অমুকের হেড কোয়ার্টার কোথায়, কথাটা ভুল, অমুকের হেড কোয়ার্টার্স কোথায়। একই রকম ভাবে ওয়াটার। ওয়াটার মানে কি? জল, কিন্তু তুমি যদি ওয়াটার্স লেখো ইংরেজিতে তার একটা মানে আছে, সেটার মানে হচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডি। ওয়াটার বডি মানে সেটা
ওশান হতে পারে, সেটা সি হতে পারে, সেটা রিভার হতে পারে, এমনকি ফ্লাডের ক্ষেত্রে জমা জলকেও আমরা ওয়াটার্স বলি। স্যান্ড, স্যান্ড হচ্ছে মেটেরিয়াল নাউন, আনকাউন্টেবল, তাহলে স্যান্ড থেকে স্যান্ডস হবে না। কিন্তু ইংরেজিতে স্যান্ডস বলেও একটা শব্দ আছে যেটার মানে কি ডেজার্ট অথবা স্যান্ডি ল্যান্ড। তাহলে ইংরেজিতে যদি 10টা নিয়ম থাকে তার 20টা ব্যতিক্রম আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আগে সলিউশন করার চেষ্টা করি। বলা হচ্ছে she was at great pain to stress the advantages of the new system। তাহলে নতুন সিস্টেমের সাথে কোপিট করার জন্য কেউ শরীরে ব্যথা পায় না, সে স্ট্রাগল করে বা এফোর্ট দিতে হয়। তাহলে এখানে উত্তর হবে পেইনস। বলছে I must compliment you on your good manner and your impeccable behavior। তাহলে ম্যানার মানে তো ওয়ে অফ ডুইং, কারুর ওয়ে অফ ডুইং এ আমরা কমপ্লিমেন্ট দেব না। আমরা কমপ্লিমেন্ট কখন করব? তার ম্যানারিজম, তার এটিকেটের জন্য আমি তাকে বাহবা দেব। তাহলে উত্তর কি হবে? ম্যানার্স। এখানে বলছে I have heard that you are shifting to a new quarters। এখানে কোয়ার্টার হবে না, কি হবে? কোয়ার্টার্স হবে, কারণ 4 ভাগের 1 ভাগে কেউ শিফট করে না। কিসে শিফট করে? শিফট করে হচ্ছে আবাসন, আবাসনের ইংরেজি কোয়ার্টার্স। হি ইজ প্লেইং অন দ্য স্যান্ড, কি হবে? স্যান্ডস। স্যান্ডস মানে কি? স্যান্ডি ল্যান্ড, জমানো বালি, তাকে কি বলবো? স্যান্ডস বলবো। পরের কোশ্চেন, ইন্ডিয়া ইজ মেকিং ম্যানমেড আইল্যান্ডস ইন দ্য ওয়াটার অফ সাউথ চায়না। তার মানে যেটা হচ্ছে দক্ষিণ চায়নার যে সমুদ্র বা জলভাগ, সেখানে ম্যানমেড আইল্যান্ড করছে। তাহলে এখানে ওয়াটার নয়, ওয়াটারস হবে, কারণ এখানে ওয়াটার কিন্তু মেটেরিয়াল নাউন নয়, ওয়াটার বডিকে রেফার করছে। কনসেপ্ট 19, এখানে কি বলছে? যদি দুটো সেম নাউন প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে তাদেরকে ব্যবহার করব। অর্থাৎ N1 তারপরে থাকলো প্রিপোজিশন এবং তারপরে N2 না থেকে যদি N1ই রিপিট থাকে তাহলে এরা সবসময় সিঙ্গুলারে থাকবে এবং এদের সাথে যে ভার্ব ব্যবহার করব সেটাও সিঙ্গুলার থাকবে। খেয়াল করো, এখানেও পেজ আছে, এখানেও পেজ আছে, মাঝখানে প্রিপোজিশন, তাহলে এর সাথে এস হবে না, এর সাথেও এস হবে না। সাবজেক্ট কোনটা? এই পেজ না এই পেজ? আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর এটা প্রিপোজিশনাল অবজেক্ট, পার্টিটিভ পার্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। পেজ আছে না পেজেস? পেজ আছে, তাহলে আর হবে না, ইজ হবে। খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে একটু বাংলা দিয়ে বোঝারও চেষ্টা করি তাহলেও মানেটা কিন্তু খুব ক্লিয়ার দাঁড়িয়ে যাবে। আমরা পাতাগুলির পর পাতাগুলি উল্টাই নাকি পাতার পর পাতা উল্টাই? পাতার পর পাতা। এগুলো কিন্তু সেন্সের দিক থেকে প্লুরাল, কোনো একটা পাতাকে বোঝায় না। আমরা একবারে সব পাতাকেই বোঝাচ্ছি, কিন্তু ইন্ডিভিজুয়ালিটির ওপর জোর দেয়া হয়, তাই এদেরকে সিঙ্গুলার ফর্মে লেখা হয়। যেমন হি রিপিটেড হোয়াট শি হ্যাড সেইড ওয়ার্ড টু ওয়ার্ডস। তার মানে খেয়াল করো, সেম শব্দ আছে দু জায়গায়, মাঝখানে প্রিপোজিশন, এখানে কি হবে? এস বাদ যাবে, এখানেও কি বাদ যাবে? এস বাদ যাবে। এখানে আরো একটা এরর আছে যেটা পরীক্ষায় দিতে পারে, সেটা ওয়ার্ড টু ওয়ার্ড হয় না, কি হয়? ওয়ার্ড ফর ওয়ার্ড। তাহলে এখানে তোমাকে ফর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফর। বলছে ট্রিজ আফটার ট্রিজ হ্যাভ বিন কাট। গাছগুলির পর গাছগুলি কাটা হচ্ছে না ভাই, গাছের পর গাছ কাটা হচ্ছে। তাহলে যেহেতু সাবজেক্ট এটা, ট্রিজ থেকে আমি ট্রি করে দিলাম, তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব অর্থাৎ হ্যাজ ব্যবহার করব। পরের কোশ্চেন, স্ট্যাটিস্টিক্স অফ সুইসাইড ইন দ্য লাস্ট 5 ইয়ার ইজ অ্যালার্মিং। এটা একটা অন্য প্রশ্ন ঢুকে গেছে যেটা আমরা অলরেডি আগের দিন আলোচনা করেছি। যখন বলা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স এর সাথে পজেসিভ কেস যুক্ত থাকবে, যেমন মাই স্ট্যাটিস্টিক্স, ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্স বা সুইসাইড স্ট্যাটিস্টিক্স, বা ঘুরিয়ে বললে দ্য স্ট্যাটিস্টিক্স অফ সুইসাইড, এইরকম যখন থাকবে তাদের সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। যখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, যে সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স অ্যাজ আ সাবজেক্ট, ফিজিক্স অ্যাজ আ সাবজেক্ট, তখন তার সাথে ইজ ব্যবহৃত হবে। যেমন ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু দ্য ফিজিক্স অফ দ্য বিল্ডিং আর কমপ্লেক্স। তাহলে এখানে ফিজিক্স অফ দ্য বিল্ডিং, ফিজিক্স কিন্তু কাঠামো অর্থে ব্যবহৃত হয়েছে, পদার্থ বিজ্ঞান হিসেবে নয়। চলে আসি পরের কনসেপ্টে। 20 নম্বর কনসেপ্ট, এটা আজকে আমাদের লাস্ট কনসেপ্ট। নাউনের পরের ক্লাসে হয়তো 21 থেকে 30 নম্বর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে যে কিছু কালেকটিভ নাউন, মূলত কোন শব্দগুলো আমি একটু বলছি, তোমরা নোট করে নাও।
জুরি হতে পারে, কমিটি হতে পারে, আর্মি হতে পারে, টিম হতে পারে, স্পেকটেটর হতে পারে, অডিয়েন্স হতে পারে। আই রিপিট, জুরি, কমিটি, টিম, স্পেকটেটর, অডিয়েন্স, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তোমার সিঙ্গুলার ভার্বও নিতে পারে, প্লুরাল ভার্বও নিতে পারে। এরা সংখ্যায় কজন আছে তার উপর ডিপেন্ড করে না, বরং তাদের আচরণ একমুখী না আলাদা আলাদা ভিন্নতর তার উপর নির্ভর করে। যখন তারা ইউনাইটেড সেন্সে ব্যবহৃত হয় তখন তারা সিঙ্গুলার ভার্ব নেয়, যখন তারা ডিভাইডেড সেন্সে ব্যবহৃত হয় প্লুরাল ভার্ব নেয়। মনে করো একটা শো চলছে মিরাক্কেল, তিনজন জাজ বসে আছে, তোমার রজতাভ, শ্রীলেখা, পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনজন মিলে বলল যে এক্স এর পারফরমেন্সটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তিনজন ঐক্যমত্যে পৌঁছলো, তখন উত্তর হবে জুরি ইজ। এবার ধরো রজতাভ এবং শ্রীলেখা বললেন যে এক্স এর পারফরমেন্স আমার ভালো লেগেছে, পরাণ বন্দ্যোপাধ্যায় বললেন ওয়াই এর পারফরমেন্স আমার ভালো লেগেছে। তার মানে তাদের মতামত কটা? দুটো। তার মানে যখন তারা ডিভাইডেড হচ্ছে তখন জুরির সাথে আর ব্যবহৃত হবে, কমিটির সাথে আর ব্যবহৃত হবে। তবে সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবে, জুরি থেকে জুরিজ হবে না বা কমিটি থেকে কমিটিজ হবে না। আসলে বিষয়টা কি, যখন তারা ইউনাইটেড হয় তখন বোঝায় ওয়ান আনডিভাইডেড হোল, আর যখন তারা ডিভাইডেড হয় তখন তারা ইন্ডিভিজুয়ালস কে বোঝায়। অর্থাৎ তখন গ্রুপটা ইম্পর্টেন্ট থাকে না, গ্রুপের মধ্যে যে ইন্ডিভিজুয়াল তাদের এন্টিটিটা প্রকাশিত হয়। আলাদা আলাদা করে যেহেতু এন্টিটি থাকে তাই প্লুরাল ব্যবহার করি। যেমন ধরো বলা হচ্ছে দ্য টিম ইজ ভেরি স্ট্রং, কেন ইজ ব্যবহার করলাম? কারণ টিম অ্যাজ আ হোল বোঝানো হচ্ছে। কিন্তু যখন বলা হচ্ছে দ্য টিম আর কোয়ারেলিং, তাহলে টিম তো আর কোয়ারেল করতে পারে না, এখানে টিম মেম্বার্স কে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালস কে বোঝাচ্ছে। দ্য জুরি কনসিস্ট অফ 12 পার্সনস, এখানে 12 জন নিয়ে একটা জুরি গঠিত, কিন্তু বলা হচ্ছে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে কি? এই যে বেঞ্চ, বেঞ্চ তো আর ডিভাইডেড হয় না, বেঞ্চের যারা মেম্বার বা জুরির যারা মেম্বার তারা আলাদা আলাদা মতামত পোষণ করছে। চলো বেশ কিছু প্রশ্ন এখান থেকে আমরা করে নিই, তাহলে আজকের ক্লাসটা আমাদের শেষ হবে। কি বলা হচ্ছে? জুরি হ্যাভ অবলিক হ্যাজ গিভেন হিজ অবলিক দেয়ার ভার্ডিক্ট। তার মানে এখানে জুরি আলাদা আলাদা করে তো আর মতামত দিতে পারে না। একজন বলবে তোমার মৃত্যু হবে না, বাকি দুজন বলবে যে হ্যাং টিল ডেথ, সেটা তো হয় না। তিনজন আলাদা আলাদা মতামত হলেও শেষে একটাই মতামত পোষণ করবে বা রাখবে, তাহলে এক্ষেত্রে সিঙ্গুলার হবে, হ্যাজ হবে এবং হিজ হবে, দেয়ার হবে না। কিন্তু এখানে হিজও হবে না, কারণ কি? কারণ জুরি ছেলেও না মেয়েও না, এটা একটা কমিটিকে বোঝায়, আর কমিটির জন্য আমরা হিজার ব্যবহার করি না, ইটস ব্যবহার করি। পরের কোশ্চেন, জুরি ওয়াজ অবলিক ওয়্যার ডিভাইডেড। ডিভাইডেড মানে কি? তাদের ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স বা ইন্ডিভিজুয়ালের যে এন্টিটি সেটা প্রকাশিত হচ্ছে। উত্তর হবে ওয়্যার ডিভাইডেড। পরের কোশ্চেন, আর্মি হ্যাজ বিন ডিসপার্সড অ্যাক্রস ভেরিয়াস সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল। ডিসপার্স মানে কি? ছড়িয়ে পড়া। একজন গেছে এদিকে, একজন গেছে পুরুলিয়ায়, একজন বাঁকুড়ায়, একজন কলকাতায়, একজন উত্তর 24 পরগনায়। তার মানে কি? তারা স্ক্যাটার্ড হচ্ছে, তারা ছড়িয়ে পড়ছে, তারা আলাদা আলাদা হচ্ছে, তারা ডিভাইডেড হচ্ছে। তাহলে উত্তর হবে আর্মি হ্যাভ বিন ডিসপার্সড অ্যাক্রস ভেরিয়াস সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী ক্লাসে আমরা কনসেপ্ট 21 থেকে বাকি অংশটা শেষ করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।